ঢাকা শহরের যে নিয়তি তাতে আমাদের অবস্থা কি হবে সেটা আমরা জানি না। আমরা কোন সময় কখন কি অবস্থায় থাকি সেটা তো নির্ধারিত না। ধরেন ঝড়ের রাত বা সাইক্লোন, সেটার একটা পূর্বাভাস থাকে। আর আমাদের আবহাওয়া সংক্রান্ত যারা আবহাওয়াবিদ হিসেবে কাজ করেন তারা একটা ঘটনা ঘটার পর প্রচুর বিশ্লেষণ এবং বিশেষজ্ঞ তৈরি হয়, কিন্তু আগে থেকে কেউ কিছু জানাতে পারে না। তারপরেও শুনছি আগামী এক সপ্তাহের ভেতরে বেশ কিছু অ্যাটাক হতে পারে। ওমর সানি, চিত্রনায়ক ওমর সানি সম্প্রতি একটা বিষয় বলেছেন যে শিল্পী সমিতির অবস্থা যারা নোংরা করেছে তারা আজ কোথায়। মূলত জায়েদ খানকে ইঙ্গিত করেছে এবং জায়েদ খান আমেরিকায় পাড়ি দিয়েছে বেশ আগেই, এবং সেখানে একটি অনলাইন চ্যানেলে জায়েদ খান কাজ করছেন। এবং ওমর সানি আরো বলেছেন যে তার শোতে যারা যারা যাচ্ছে তারা কি হিসাবে যাচ্ছে এবং তারা কোন রুচিতে যাচ্ছে। এইটা আসলে আমারও অনেকখানি প্রশ্ন। জায়েদ অনেক কিছু ডিগবাজি দিয়ে অনেক কিছু করতে পারে, এটা কোনো ঈর্ষা হিংসার কোনো বিষয় নয়। শাকিল খান, চিত্রনায়ক শাকিল খানের সন্তানকে প্রশ্ন করেছে যে বাবার কোন ছবিগুলো দেখো। এই প্রশ্নের উত্তরে সে হেসে উঠছে, সে নাম বলতে পারছে না, এবং তার মা আবার সেটাকে জাস্টিফাই করছেন যে ইংলিশ মিডিয়ামে পড়ে তো, সো আসলে বাংলায় ঠিক মতো বলতে। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভকামনা। নিশ্চয়ই যে অবস্থানে রয়েছেন তারা নিরাপদে রয়েছেন, এবং নিরাপদে থাকাটাই মূলত এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে আমি কতটুকু নিরাপদে আছি। প্রাকৃতিক দুর্যোগের সাথে আমাদের কারোরই কোনো হাত নেই। ইনফ্যাক্ট আমরা সাবধান হলেও আমাদের যে নিয়তি, ঢাকা শহরের যে নিয়তি, তাতে আমাদের অবস্থা কি হবে সেটা আমরা জানি না। আমরা কোন সময় কখন কি অবস্থায় থাকি সেটা তো নির্ধারিত না। ধরেন ঝড়ের রাত বা সাইক্লোন, সেটার একটা পূর্বাভাস থাকে। আর আমাদের আবহাওয়া সংক্রান্ত যারা আবহাওয়াবিদ হিসেবে কাজ করেন তারা একটা ঘটনা ঘটার পর প্রচুর বিশ্লেষণ এবং বিশেষজ্ঞ তৈরি হয়, কিন্তু আগে থেকে কেউ কিছু জানাতে পারে না। তারপরেও শুনছি আগামী এক সপ্তাহের ভেতরে বেশ কিছু অ্যাটাক হতে পারে। কিন্তু এই সময় আমার একটা প্রশ্ন, যে যারা এই অবস্থা নিয়েও রিলস এবং ফানি টিকটক বানাচ্ছেন তাদের বিবেকের জায়গাটা কোথায়, আমার কাছে খুব প্রশ্ন এবং জিজ্ঞাসা তৈরি হয়। এবং এর ভেতরে বেশ কিছু জনপ্রিয় মুখও দেখলাম। তার মানে কোনো কিছুতেই কোনো কিছু আসে যায় না। আমাদের কন্টেন্ট মনিটাইজেশন বলি, আমাদের এই যে কোনো কিছুতে ট্রেন্ডে থাকার যে তাড়না, দৌড়, এই অস্থিরতায় আমাদের গ্রাস করে ফেলবে। এ থেকে আমাদের আর কোনো রেহাই আছে কিনা খুবই সন্দিহান। এনিওয়ে, এই বিষয়টা নিয়ে আমি বলেছিলাম যে বিষয়টা নিয়ে বলা খুব প্রয়োজন, জরুরি, এবং আমাদের বোধের জায়গাটা প্রচুর পরিমাণে সংক্রমিত, এবং আমাদের বোধের জায়গাটা ঠিকঠাক মতো নাই। আমরা যে কোনো কিছুতে এখন রিলস আর টিকটকের যন্ত্রণায় আপনি টিকতে পারবেন না। এবং এত উপদেশ, স্বামীকে বশ করার উপদেশ, কেউ ফ্যামিলি কাউন্সিলর হয়ে গেছে, নানান আজগুবি জিনিসপত্র তারা প্রতিনিয়ত ফেক পয়েন্ট হিসেবে। ইনফ্যাক্ট আপনি যারা উপদেশ বা মোটিভেশন দেয় দেখবেন যে ইউএস ভিসা পাইয়ে দিচ্ছে, অমুক তমুক, যে কোনো বিষয়ে আপনি। সুতরাং আপনি অথেন্টিসিটি যদি আপনি নির্ধারণ করতে চান, তাহলে অথেন্টিক মানুষের কাজ অবজার্ভ করেন এবং সেখান থেকে তথ্য নেন। যারা উপদেশ ব্যবসা করে তাদের প্লিজ তাদের কথা শুনবেন না। এটা আমার উপদেশ বলুন বা আমার অবজারভেশন বলুন, অভিজ্ঞতা থেকে বলুন। দুটো বিষয় নিয়ে কথা বলবো আজকের সাদাসিধে কথায়। সেটা হচ্ছে ওমর সানি, চিত্রনায়ক ওমর সানি সম্প্রতি একটা বিষয় বলেছেন যে শিল্পী সমিতির অবস্থা যারা নোংরা করেছে তারা আজ কোথায়। মূলত জায়েদ খানকে ইঙ্গিত করেছে, এবং জায়েদ খান আমেরিকায় পাড়ি দিয়েছে বেশ আগেই, এবং সেখানে একটি অনলাইন চ্যানেলে জায়েদ খান কাজ করছেন। এবং ওমর সানি আরো বলেছেন যে তার শোতে যারা যারা যাচ্ছে তারা কি হিসাবে যাচ্ছে এবং তারা কোন রুচিতে যাচ্ছে। এইটা আসলে আমারও অনেকখানি প্রশ্ন। জায়েদ অনেক কিছু ডিগবাজি দিয়ে অনেক কিছু করতে পারে, এটা কোনো ঈর্ষা হিংসার কোনো বিষয় নয়। কিন্তু ওমর সানির যেই ধরনের অভিযোগ তিনি খুব স্পষ্টভাবে করলেন, তাতে সত্যিকার অর্থেই তার যে ক্ষোভ এবং ওমর সানি জায়েদ খানের যে একটা দ্বন্দ্ব এর আগে হয়েছিল তা যে মিটে যায়নি সেটা খুব স্পষ্ট হলো। সে খুবই ক্রোধের সাথে বলল যে শিল্পী সমিতিকে এই যে আজকের যে অবস্থা তার জন্য দায়ী কারা।
সত্যি এটা অনেকাংশে সত্যি ওমর সানির সাথে কথার এই প্রসঙ্গ নিয়ে বলতে চাই যে ওমর সানি যেটি বলেছেন তখনও তেমন যে প্রতিবাদ করেনি তা না, তবে সেটা মৃদু ছিল, যেহেতু তখন জায়েদ খান, নিপুণ তাদেরই দৌরাত্ম্য ছিল রাষ্ট্র ক্ষমতায় এবং সবকিছুতে, তাদের একটা দৌরাত্ম্য ছিল। কিন্তু আদৌ সামনে শিল্পী সমিতি কতটা দাঁড়াবে, কতটা সুশৃঙ্খল হবে, সেটা একটা বড় প্রশ্ন। এই বিষয়গুলো আমরা সত্যি একটা খেই হারিয়ে যাওয়া বিষয়ের মতো পড়ে গেছে। ওমর সানির এই বক্তব্যের সাথে আপনারা কতটা একমত এবং তা প্লিজ আমার কমেন্টে জানাবেন সাদাসিধে কথায়। এবং আমি ওমর সানির একটা পয়েন্টে খুবই অ্যাগ্রি করি যে এই নিপুণ কিংবা জায়েদ খানের এই যে গত কয়েক বছরের টার্মে শিল্পী সমিতি যতটা আলোচিত এবং সমালোচিত হয়েছে তা এর আগে কখনো হয়নি। ওনারা প্রায় সময় বলেন যে না, আমরা আলোচনায় এসেছি কারণ আমরা কাজ করি। এটা ভুল তত্ত্ব, ভুল কথা। সুতরাং আমাদের তারকাদের ভেতরে এটি কতটা ঠিকঠাক ভাবে এগুচ্ছে সেটাও একটা বড় প্রশ্ন। যাই হোক, অনেকেই দেখছেন। এবং সাদাসিধে কথায় আর দুটি বিষয় আমি প্রসঙ্গ টেনে আমি আজকে শেষ করতে চাই। সেটা হচ্ছে বেশ কিছুদিন আগে মিঠুন আল মামুন, আমার খুব প্রিয় ছোট ভাই, ওর একটা রিপোর্টিং ছিল, ও ইন্টারভিউ নিচ্ছে। ও বেশ সরাসরি অনেক কিছু প্রশ্ন করে ফেলে। এটা খুবই সারপ্রাইজিং, খুবই ভালো লাগার বিষয়। সো আমি নাম ধরে বলি, শাকিল খান, চিত্রনায়ক শাকিল খানের সন্তানকে প্রশ্ন করেছে যে বাবার কোন ছবিগুলো দেখো, বাবার কোন ছবিগুলো দেখো। এই প্রশ্নের উত্তরে সে হেসে উঠছে, সে নাম বলতে পারছে না এবং তার মা আবার সেটাকে জাস্টিফাই করছেন যে ইংলিশ মিডিয়ামে পড়ে তো, সো আসলে বাংলায় ঠিক মতো বলতে পারে না। দেখেন, আমাদের অনেকের ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়েন এবং সেটি হয়তো আমাদের এই সভ্য শিক্ষা ব্যবস্থার নানা রকম একটু উন্নয়নের জায়গায় আমরা ছেলে মেয়েদের নিয়ে যেতে চাই এটার, কিন্তু বাংলা জানে না, বাংলা পড়তে পারে না, বাংলা মুভি দেখে না, বাবা চিত্রনায়ক হলেও তার ছবি দেখে না। এটা নিয়ে গরিমা করা, এটা নিয়ে পাবলিকলি এটা গরিমা করা এক ধরনের তাচ্ছিল্য করা হয় আমাদের সংস্কৃতিকে। এটা নিয়ে আমি বাংলা টিভিতে প্রায় কয়েক বছর আগে 21শে ফেব্রুয়ারির একটা অনুষ্ঠানে বলেছিলাম যে বাংলা নিয়ে, বাংলা আপনার ছেলে মেয়ে বাংলা মিডিয়াম পড়তে নাই পারে, সেটা ঠিক আছে, শিক্ষা ব্যবস্থা আপনি উন্নত, কিন্তু আমার ছেলে বাংলা জানে না, বাংলা ছবি দেখে না, এটা নিয়ে গর্ববোধ করাটা আমার মনে হয় যে পারিবারিক অশিক্ষা প্রদান করা। এবং সেটি খুবই চোখে লাগলো। এটা নিয়ে দেখলাম আমার প্রিয় কণ্ঠশিল্পী, আমার ব্রাদার বন্ধু লুৎফর হাসান তার গান গল্পে কথা বললো এবং এগুলো নিয়ে সত্যি প্রতিবাদের জায়গা। এবং এটা নিয়ে আমি অনেকবার বলেছি, আজ থেকে বছর 2-3 আগে আমি যতগুলো ভাষা দিবসের টকশোতে গেছি তখনই এই প্রসঙ্গটা এনেছি। সুতরাং এই যে এটা একটা গ্লানি যে আমি তো ইংলিশ মিডিয়ামে পড়ি, আমি বাংলা বলতে পারি না। সো এটি যেমন আমি আমার দিক থেকে বলি, আমার সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ে, কিন্তু ওকে বাংলা, ও প্রায় এখন 30টির উপরে বাংলা গান জানে, বাংলা কথা তো বলতেই হয়। বাংলা প্র্যাকটিসের জন্য আমরা সবচেয়ে বেশি নজর দিই, কারণ ইংলিশ তো শিখেই যাবে ঠিকঠাক, কিন্তু বাংলাটা জায়গায় নজর দেওয়া হোক। আরেকটা বিষয় হচ্ছে, এবার আসি ঈর্ষা নিয়ে। ঈর্ষার একটা চমৎকার একটা উদাহরণ, চমৎকার বলতে কি এটা খুবই সারপ্রাইজিংলি বিবেক ওবেরয় শাহরুখ খানকে নিয়ে বলেছেন যে শাহরুখ খান রাজ কাপুরকে মনে রাখে না, আর শাহরুখ খানকে কেন মনে রাখবে। এটা অনেকাংশ হয়তো সত্য, কিন্তু কেউ কি কাউকে মনে রাখে? কালের ইয়েতে সে খুবই স্ট্যান্ড করেছে যে শেষ সুপারস্টার এবং শাহরুখ খান শেষ সুপারস্টার। দেখুন, এটা এক ধরনের ঈর্ষা। বিবেক ওবেরয় এখন ফিল্ম ক্যারিয়ারে তেমন কিছুই করতে পারেনি। মাঝখানে আলোচিত হয়েছিল মূলত সালমান খানের সাথে যখন ঐশ্বরিয়া রায়ের বিচ্ছেদ চলছিল, তখন তাকে একটা সাপোর্ট হ্যান্ড, অ্যাজ এ ব্রাদার, অ্যাজ এ বন্ধু হিসাবে সাপোর্ট হ্যান্ডের জন্য কিছু জায়গায় পাবলিকলি গিয়েছিল এবং সেটা নিয়ে ট্রোলড হয়েছিল বিবেক ওবেরয়, এটা সবাই জানি। এবং একটা গুঞ্জন হয়েছিল, সেখানে মুখ বুঝে সে ফিল করেছিল যে আমি ঐশ্বরিয়ার বয়ফ্রেন্ড, এটা সে ফিল করেছিল। বিবেক ওবেরয় এখন দুবাই ভিত্তিক বেশ কিছু রিয়েল এস্টেট বিজনেস সহ অনেক কিছুতেই সে এখন মানিমেক করেছে। মানিমেক করার পর কিছু ওটিটিতে তাকে ডাকছে, নতুন ভাবে তার জীবন ফিরে। নট ট্রু দ্যাট যে ও ফিল্মে খুব ভালো করে এগিয়ে এসছে, কিন্তু আসার পর সে তার নিজের ইন্ডাস্ট্রির একজন সুপারস্টারকে এভাবে বলে খাটো করাটা, যেই উদ্দেশ্যে যেইভাবে ঘুরায় পেঁচায় বলুক না কেন, এটা শাহরুখ খানকে খাটো করার উদ্দেশ্যে বলাটা আমার কাছে খুবই বাজে লেগেছে। আপনার কাছে কি মনে হয়েছে?
হতেই পারে কেউ কাউকে মনে রাখবে না, অনেক কিংবদন্তি কেউ মনে রাখে নাই 2-4 জন ছাড়া, কিন্তু মনে রাখবেই না। রাজ কাপুরকে মনে রাখে নাই বলে শাহরুখ খান অমিতাভ বচ্চনকে মনে রাখবে না, এই গ্যারান্টি দেওয়ার আপনি তো কেউ না। সুতরাং এটা একটা ঈর্ষা হিংসা থেকে বলা। এই ঈর্ষা হিংসা ক্রোধ এগুলো ছড়ানো মানে আপনি আসলে নিজের কাছে নিজে পরাজিত হয়ে আছেন। সেটি আর প্রকাশ করেন না। সেটি প্রকাশ করলে আপনি আপনার যে কুৎসিত চেহারা সেটি বেরিয়ে আসে। এই অবস্থা বাংলাদেশেও এরকম আছে, এরকম প্রচুর ক্যারেক্টার গুলো আছে। সেই ক্যারেক্টার গুলো ঘুরে ফিরে। সো এগুলো থেকে আমাদের পরিত্রাণ একটি, যে একে অপরের হয়ে থাকা। আবার ভূমিকম্পে আসি। ভূমিকম্প আমাদের করোনা কোভিড গেল, মারা গেল আত্মীয় স্বজন আমাদের আশেপাশে। আমি নিজে 18 দিন হাসপাতালে ছিলাম, কই আমরা ঠিকঠাক হই নাই। সো ওই যে কথায় আছে না, বিপদ চলে গেলে মানুষ আরো ক্রোধ শয়তান হয়ে ওঠে। সো তারপরও বিবেকের জায়গায়, এটা রিলস টিকটকের ম্যাটার না প্লিজ। ভূমিকম্প রিলস টিকটকের ম্যাটার না। ভূমিকম্প, বন্যা, প্রাকৃতিক ঈশ্বর আল্লাহকে কাছে ক্ষমা চাওয়া, প্রার্থনা চাওয়া যে আমাদের রক্ষা করুক। আমরা সবাই নিজেদের জন্য প্রার্থনা করি, এই ঢাকা শহরে, পৃথিবী এবং এই বাংলাদেশে। সবাই ভালো থাকুন।